মাননীয় স্পিকার, এই সংসদে আসার পরে চুপচাপ বসে থাকি, সবার বক্তব্য শুনি এবং বক্তব্য শোনার মধ্য দিয়ে কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমি এই সংসদে আসার পরে বিরোধী দলীয় সম্মানিত সদস্যদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনি। আমার এই বক্তব্য শুনে অতীতের কিছু কথা মনে পড়ে যায় মাননীয় স্পিকার। সেটা হচ্ছে, এই নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে বিএনপি শুধু নির্বাচন করে, শুধু সংস্কারের কথা বলে না, শুধু নির্বাচন করে। যখন এই কথাগুলো তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল। অর্থাৎ তাদের মনে ছিল নির্বাচন, কিন্তু তাদের মুখে ছিল সংস্কার। মাননীয় স্পিকার, যাদের মুখে একটা অন্তরের একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর পরে এই কথা যখন মানুষ প্রত্যাখ্যান করলো, আবার নতুন কথা শুনলাম, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হবে না। মাননীয় স্পিকার, পিআর সম্পর্কে যতটুকু আমি বুঝি যে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন হবে, নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু এই কথা যখন তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা দৃষ্ট করে দিয়েছিল, অর্থাৎ তাদের মুখে ছিল প্রচলিত নির্বাচন আর তাদের কথায় ছিল সংস্কার, পিআর। মাননীয় স্পিকার, আমি যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। সংসদে আসলাম নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। অনেক সদস্য, আমি মাননীয় বিরোধী দলের একজন সদস্যকে এই ঈদের ছুটিতে দেখলাম, তার এলাকায় গিয়ে বলল যে নির্বাচিত হয় না, পাওয়ারে ক্ষমতা এসেছি, পাওয়ারে এমপি হয়েছি, 1 ঘন্টায় দারোগা গেছে, ওসিকে চেঞ্জ করেছি, 1 ঘন্টায় মেজরকে চেঞ্জ করেছি। আর তখন এটাও বলেছে আমার ক্ষমতার উৎস, পাওয়ারের উৎস ফেসিবাদ সরকারের প্রধান নাকি জানে। মাননীয় স্পিকার, আমি আজকের এই সংসদ, মাননীয় স্পিকার, আমি আমার একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। আমি সেই বিশেষ এলাকা টুঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে যখন আসলাম, সেই নতুন কথা আবার শুনলাম, জুলাই সনদ। বিএনপি বারবার বলেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, আমার তখন মনে পড়ে যায় যে ওনাদের মুখে হয়। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, বাজেট যখন আসলো, সেই একই আলোচনা, চানাচুর মার্কা বাজেট, লুটপাটের বাজেট, উচ্চাভিলাষী বাজেট। মাননীয় স্পিকার, শুধু বলতে চাই, ওনাদের মুখে হয়তো এটা আছে, অন্তরে কি আছে জানি না, তবে শুধু বলতে চাই, 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। মাননীয় স্পিকার, যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাকে ফ্যাসিবাদী সরকার তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। এখনো মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু বলতে চাই, শত নির্যাতনের কথা ভুলে গিয়ে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন। এই মাতৃভূমির মাটি ছুঁয়ে লক্ষ কোটি মানুষের সামনে সেদিন 300 ফিটে বক্তব্য রেখেছিলেন মাননীয় আজকের প্রধানমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যে কোনো সমালোচনা ছিল না, কোনো আক্রমণ ছিল না, কোনো প্রতিহিংসা ছিল না, কোনো বাগাড়ম্বর ছিল না। মাননীয় স্পিকার, সেদিন উনি জাতির সামনে বলেছিলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। যার উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস রেখেছে, আমরাও বিশ্বাস রাখছি। ইনশাআল্লাহ তারেক রহমানের উপর বিশ্বাস রাখেন। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি মানবিকতার বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামী
বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, তারা আমার কাছে ভাত খেতে চায় না, তারা আমার কাছে অর্থ চায় না, শুধু তাদের নিরাপত্তাটুকু চায়। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে, সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাস্তবে স্বপ্ন দেখতে চাই, ঘুমের স্বপ্নের আমাদের কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমার প্রথম সংসদে কথা বলা, যদিও প্রতিদিন আসি, অপেক্ষা করি। বৈঠকের শুরু, আমার বক্তব্যের শুরুতেই একটু বলতে চাই যে 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেট বাস্তবায়ন যদি করা হয়, এটা হবে জাতির জন্য একটা কল্যাণের। আর যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এইটা আমাদেরকে একটা ঋণগ্রস্ত জাতি উপহার দিবে। আমাদের যে সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, তার উপরও 1,30,000 টাকার ঋণের বোঝা নিয়ে সে দুনিয়া আসে। আর যারা আমরা আছি, শুধু আমরা না, অতি দরিদ্র মানুষের ঘাড়ে ওই ঋণের বোঝা বর্তমান আছে। আমরা এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে বলবো যে আমাদেরকে দায়মুক্ত করুন, ঋণ মুক্ত করুন। এনআরবিকে বলা হয়েছে 6,95,000 কোটি টাকা তোলার। এইটা অসম্ভব হবে আমার মনে হচ্ছে, কারণ 2025-26 এনবিআর 5,64,000 টাকা উত্তোলন করতে পারে নাই। এছাড়াও ঋণের সমস্ত দরজাগুলোই আমার কাছে কেন জানি মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা ব্যাংকে টাকা আমানত রেখেছি, আমাদের বিপদে মানুষ ব্যাংকের টাকা পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি ব্যাংক থেকে আরো ঋণ নেওয়া হয়, তাহলে ঋণের পরিমাণ দিন দিন বাড়বে, সুখের বদলে অশান্তি আসবে। এই বাজারে মুদ্রাস্ফীতি বিরাজমান এবং বেকারত্বের সংখ্যা ঘরে ঘরে। আমাদের এই প্রজেক্টগুলো যেন আমাদের বেকারদেরকে পুনর্বাসন না করে বেকারদেরকে চাকরি দেয়, এইটা আমরা চাইবো। এক লাইটে নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মাননীয় স্পিকার, আমি আজকে একটু স্বাস্থ্য সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আজ দিন হাসপাতাল 6টা বাচ্চার মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেছে। এটা আপনারা করতেই পারেন, এইখানে আমাদের কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা আমাদের, যেটা স্থাপিত হয়েছিল 2008 সনে, এবং হাসপাতালের সাথে সাথে যে মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হলো, বিপাকে পড়েছে 300 বিদেশি শিক্ষার্থী, 350 বিদেশি শিক্ষার্থী। তাদের 5-7 বছরের শিক্ষা জীবন, ডিগ্রি সবই বাতিল হয়ে যাবে। আপনারা একটু সফট কর্নার নিয়ে এইটাকে একটু চিন্তা করবেন। কলেজের দোষটা কি ছিল? আর আমাদের দেশে অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি বলেন, ওইটার যদি হিসাব হয়, আমরা দেখি লঞ্চ ডুবি, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের সহিংসতায় কত মানুষ যে প্রতিদিন মারা যাচ্ছে। আমার মতে তাহলে প্রত্যেকটা লাইসেন্সধারী মানুষের লাইসেন্স বাতিল করা উচিত। পরবর্তীতে আমি আসছি, আমি সিলেটের মেয়ে, সিলেটের কথা আমাকে বলতেই হবে। দেশের অধিকাংশ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান প্রয়োজনীয় যন্ত্রপাতি
এর কারণে সেবার মানটা খুবই ধীরগতি। সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ। এখানে রুগীদের সিট সংকুলন একেবারেই হয় না। প্রায় দেখতে গেলে আমরা দেখতে যাই, যখন দেখি ফ্লোরের আনাচে কানাচে বাথরুমের সামনে কোনায় রুগীরা একটা কম্বল নিয়ে পড়ে আছে, কারণ তাদের জায়গা কোথায়? তাদের তো এখান থেকেই চিকিৎসা নিতে হবে, তারা তো এমন কোনো ধনিক শ্রেণীর মানুষ না। এবং আরেকটা হসপিটাল আছে, সেটা হচ্ছে সিলেট সদর হসপিটাল। এইখানে চিত্র এইভাবে। এবং সবচেয়ে করুণ বিষয় হচ্ছে রুগীরা তো একে তো ঔষধের জন্য কাতরাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। শোনা যাচ্ছে না, আপনি কি সিলেটি ভাষায় বলছেন? আপনার আরো সময় লাগবে। আচ্ছা, 2 মিনিটে কনক্লুড করুন প্লিজ। দেন অন্তত 2 মিনিটে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। আরেকটা হচ্ছে আমাদের বাজেট কোথায় যায় একটু জানার দরকার। 2023 সালে 25 কোটি টাকা ব্যয়ে 10 তলা বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে সদর হাসপাতালের কাছে, কিন্তু আজ পর্যন্ত তা আলোর মুখ দেখে নাই, প্রাণহীন অবস্থায় পড়ে আছে। এই হাসপাতাল চালু কবে করবেন এবং সাধারণ মানুষ কবে এখান থেকে সেবা পাবে? এত তড়িৎ গতিতে সময় চলে যাচ্ছে, একটা জরুরি কথা না বললেই নয়। সিলেট শেরপুর ব্রিজের পাশ দিয়ে কুশিয়ারা ডাইক ফেঞ্চুগঞ্জের ব্রিজের নিচ পর্যন্ত পৌঁছেছে। গা ঘেঁষে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, ভারতের পানি ঢলে সেটা ভেঙে গেছে এবং প্লাবিত হয় কৈলনপুর, বালাগঞ্জ উপজেলা, পূর্ব গৌরীপুর, উত্তর কুশিয়ারা এবং বল্লভপুর। স্রোতের তুড়ে গরিব মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ভেসে যায় এবং তারাও কৃষিকাজও করতে পারেন না। স্বপ্নের ফসলগুলা বানের পানিতে ভেসে যায়। আপনি দয়া করে এই বিভাগকে বলবেন নাকি যেন ওইটা সংস্কার হয় এবং বাঁধটাকে একটু উঁচু করে দেয়া হয়। অপর প্রান্তের বাঁধ মৌলিবাজারে মরহুম সাইফুর রহমান সাহেব করেছিলেন, অত্যন্ত সুন্দর, শক্ত, মজবুত বাঁধ, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই প্রান্তের বাঁধ কেন এই অবস্থা হলো? আপনারা দয়া করে সিলেটের কুশিয়ারা ডাইক এটা একটু নির্মাণ করে দেন অথবা সংস্কার করেন, গরিব জনগোষ্ঠীকে বাঁচতে সহায়তা করেন। আমাদের স্বপ্ন দেখান, আমরা বাস্তবে স্বপ্ন দেখতে চাই, ঘুমের স্বপ্নের আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা বাস্তব স্বপ্ন দেখান, এই অনুন্নত জায়গাগুলোকে উন্নত করে, মানুষের অভাবী মানুষের দুঃখ মোচন করে এবং আমাদের জাতির মানুষ। ধন্যবাদ মাননীয় সদস্য।